really historic opportunity for the country to stop the cycle of reprisals that we have seen in the past, to bring the nation together, to engage in trust building and healing. The team's report rightly identifies extensive, horrendous and grave human rights violations. We would also embed, to the extent possible, the findings and the recommendations in our relevant reform processes. মানবতা বিরোধী অপরাধে হাসিনাকে কাজ করায় দাঁড়াতেই হবে, বিচার হবে সহযোগীদেরও। স্কাই নিউজকে প্রধান উপদেষ্টা। We will do our best to do as many as possible during our time, but many of them will be in progress in the situation. They didn't get the punishment yet, but they're going through the process. দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। ন্যায়বিচারের স্বার্থে কোনো চাপ আমলে নেবে না ট্রাইব্যুনাল, হাসিনার বিচারে তাড়াহুড়ো নয় বলছে প্রসিকিউশন। সহযোগিতার আশ্বাস সাবেক 2 মার্কিন কূটনীতিকের। শেখ হাসিনা বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, নিজস্ব গতিতে চলবে বিচার বললেন আমির খসরু। 8 মাসেও দেশে নির্বাচিত সরকার না থাকায় হতাশা। নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন করবেন নির্বাচন কর্মকর্তারাই, সম্পৃক্ততা থাকবে না ডিসি, এসপি, ইউএনও, ওসিদের। নীতিমালা সংশোধনের প্রস্তাব ইসির। পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে দুর্নীতির খোঁজ পেল দুদক, জড়িত অভিযোগে 23 জনের বিরুদ্ধে মামলা। সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর 288 কোটি টাকা সন্দেহজনক লেনদেন। গ্যাস অনিশ্চয়তা আসবে যে কোনো গ্যারান্টি নেই। গ্যাসের লাইনের ভাড়াও দিতে হয়, তার মধ্যে 1500-1600 টাকা করে সিলিন্ডারও কিনতে হয়। প্রেশার খুব কম দেখে আমাদের এখন সিরিয়ালে অনেক থাকতে হয়। রমজানের শুরুতেই রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে আবাসিক গ্রাহকরা। চাপ কম ফিলিং স্টেশনেও, চাহিদার বিপরীতে ঘাটতি 400 মিলিয়ন ঘনফুট। জুলাই অভ্যুত্থানে পরিকল্পিত গণহত্যার পাশাপাশি ব্যাপক হারে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বলেন, এই গণহত্যার বিচার করতে হবে। বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় জুলাই আগস্ট অভ্যুত্থান সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন উপস্থাপনের সময় কথা বলেন তিনি। সংস্কার প্রক্রিয়া জাতিসংঘ প্রতিবেদনকে আমলে নেওয়া হবে জানিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বাংলাদেশে আইনের শাসন ও স্বচ্ছতা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন কেন্দ্র করে ভয়াবহ নৃশংসতার সাক্ষী হয় গোটা বিশ্ব। ঘটে গুম, গণগ্রেফতার ও অসংখ্য প্রাণহানি। পট পরিবর্তনের পর জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন সম্পর্কিত বিষয়ে অনুসন্ধান শুরু করে জাতিসংঘ। প্রাপ্ত ফলাফল এবং সুপারিশের ভিত্তিতে চলতি বছরের 12 ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। এবার সদস্য দেশগুলোর সামনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। বুধবার জেনেভায় মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন সম্পর্কিত প্রতিবেদনটি উপস্থাপন করেন হাই কমিশনার ভলকার তুর্ক। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ সময় জুলাই আগস্ট অভ্যুত্থানে ঘটে যাওয়া নৃশংসতার বর্ণনা তুলে ধরেন তিনি। বলেন, জুলাইয়ে পরিকল্পিত গণহত্যার পাশাপাশি মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন হয়েছে। Directed against protesters and their supporters. They were subjected or threatened with gender-based violence by security forces and by these violent supporters. Private individuals against supporters of the former ruling party, police officers, and in some cases minorities and distinct religious groups. গণহত্যার বিচার করতে হবে জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলেন, মৃত্যুদণ্ডকে সমর্থন করে না জাতিসংঘ। জানান, বাংলাদেশে জাতীয় ঐক্যের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার বড় সুযোগ এসেছে। We obviously, as you know, the UN has a very clear position on this, and we always hope that there would be more moratorium pending the abolition of the death penalty. We have, of course, offered my office's support to advise the government to address these issues. But beyond accountability, there's, of course, also universal jurisdiction and even referral to the International Criminal Court by the government if they so wish. এ সময় ভাই হত্যার নির্মম স্মৃতি তুলে ধরেন জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহমুদুর রহমান। বলেন, শুধু হত্যাকারী নয়, নির্দেশদাতাদেরও বিচার নিশ্চিত করতে হবে।
For victims, justice means accountability, not just for those who pulled the trigger, but also for those who gave the orders. অনুষ্ঠানে অংশ নিয়ে আইন উপদেষ্টা বলেন, বিগত সরকারের মদদে জুলাই অভ্যুত্থানে পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে। গণহত্যার বিচারের জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। I wish to reaffirm the commitment of interim government for an impartial and credible investigation into the July-August massacre in Bangladesh and due judicial process for redress. বাংলাদেশে জবাবদিহিতা, ন্যায় বিচার ও মানবাধিকার সংস্কারের লক্ষ্যে সদস্য রাষ্ট্র ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ। মানবতা বিরোধী অপরাধী হিসেবে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। বিচারের মুখোমুখি করা হবে তার সহযোগীদেরও। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার প্রমাণ সরকারের কাছে আছে। তাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ। তিনি অবশ্যই বিচারের সম্মুখীন হবেন, এতে কোনো সন্দেহ নেই, কারণ সমস্ত প্রমাণ আমাদের কাছে রয়েছে। কিন্তু তিনি বাংলাদেশে শারীরিকভাবে উপস্থিত নেই। তাই প্রশ্ন হলো, আমরা কি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবো কিনা। এটি নির্ভর করছে ভারতের ওপর এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনার উপর। শুধু হাসিনা নন, তার পরিবার, ঘনিষ্ঠ সহযোগী এবং যারা তাকে সমর্থন করেছেন তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। Associates and all the oligarchs, people who promoted her, supported her, made her the way she is. চলতি মাসে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত শেষ করতে চায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তবে বিচার নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চান না তারা। চিফ প্রসিকিউটর বলছেন, রাজনৈতিক দলগুলো বিচার নিয়ে দাবি দাওয়া করতেই পারে, তবে ন্যায় বিচারের স্বার্থে কোনো চাপ আমলে নেওয়া হবে না। এদিন জুলাই আগস্টের গণহত্যা মামলার অগ্রগতি বিষয়ে চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেন মার্কিন সাবেক 2 কূটনীতিক। জুলাই আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনার বিচার নিয়ে নতুন করে আলোচনা চলছে দেশের রাজনীতিতে। বিচার নিশ্চিতের আগে নির্বাচন নিয়ে কথা না বলতে এনসিপি নেতার আহ্বানের পর শুরু হয় নতুন বিতর্ক। যদিও গণহত্যার বিচারের সঙ্গে জাতীয় নির্বাচন ইস্যু না মেলানোর পক্ষে মত বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের। আদালতের বাইরে শেখ হাসিনার বিচার ইস্যুতে রাজনৈতিক নেতাদের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে বুধবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, গণহত্যার বিচার নিয়ে কোনো তাড়াহুড়া করা হবে না। কোনো রাজনৈতিক বক্তব্য ট্রাইব্যুনালের বিচার কাজকে প্রভাবিত করতে পারবে না বলেও মন্তব্য তার। অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না, কারণ বিচার, ন্যায় বিচার জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া। এখানে যদি অপ্রস্তুত অবস্থায় রিপোর্ট আসে অথবা তাড়াহুড়া করে বিচার করে আমি বিচারের কোনো ত্রুটি করি, তাহলে প্রতিপক্ষ এটার সুযোগ গ্রহণ করবে, ন্যায় বিচার পরাভূত হতে পারে। আমাদের সব কিছু দেখতে হয়। জনগণের বিচার চাওয়ার ব্যাপারে তারা চাইবেন দ্রুত, আমরা চাইব সুষ্ঠু নিরপেক্ষভাবে হওয়া, যতটুকু সময় দরকার ততটুকু সময় নেয়। বাইরের কারো কথায় আমরা প্রভাবিত হচ্ছি না। এদিন ট্রাইব্যুনাল পরিদর্শন করেন সাবেক মার্কিন 2 কূটনীতিক। এ সময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানও। তাজুল ইসলাম বলেন, বিচারের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের এই 2 সদস্য। তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা, এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন। তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান এবং সেই ব্যাপারে তাদের দিক থেকে যে সমস্ত পরামর্শের প্রয়োজন সেগুলো তারা দিয়েছেন। এদিন গাজীপুরের হৃদয় হত্যা মামলায় পুলিশের সাবেক 5 কর্মকর্তাকে ফের কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে 15 জুন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর বনানীতে এক গোল টেবিল বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারও শেখ হাসিনার বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। নির্বাচনী ব্যবস্থাকে পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই বলেও হুঁশিয়ার করেন তিনি। বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। হাসিনার কেন, হাসিনার আওয়ামী লীগের যারা দুঃশাসন যত সবার বিচার হতে হবে, তাই না? হাসিনার তো বটেই। আজকে এটার জন্য হবে না নির্বাচন, কালকে আরেকটার জন্য হবে না, পরশু আরেকটার জন্য, কত কথাই তো শুনতেছি। এই সমস্ত কথাবার্তা বলে
নির্বাচন ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। আমি এটা প্রস্তাব করছি, এটা হতে হবে, এটা করতে হবে, এই ধরনের মন মানসিকতা যদি থাকে তাহলে তো আমরা আবার শেখ হাসিনার কথা মনে পড়ে যায় আমাদের। ঐক্যমত না হলে আপনাকে জনগণের কাছে যেতে হবে ম্যান্ডেটের জন্য। আগামী নির্বাচনে আপনি ম্যান্ডেটের জন্য যান জনগণের কাছে, জনগণ যাদেরকে ম্যান্ডেট দেবে সেগুলো বাস্তবায়ন হবে। ভোট কেন্দ্র স্থাপনের নীতিমালা সংশোধন করছে ইসি। এতে বলা হয়েছে নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন করবেন নির্বাচন কর্মকর্তারাই। এর সঙ্গে ডিসি, এসপি, ইউএনও, ওসিরা সম্পৃক্ত থাকবেন না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কাজী হাবিবুল আউয়াল কমিশন ভোট কেন্দ্র স্থাপনের দায়িত্ব দিয়েছিল ডিসি, এসপি, ইউএনও, ওসিদের। এজন্য নীতিমালা সংশোধন করে দুটি কমিটি করে ইসি, জেলা পর্যায়ে ডিসি নেতৃত্বে এবং উপজেলা পর্যায়ে ইউএনওর নেতৃত্বে। তবে এ নিয়ে বেশ বিতর্ক হয়। এর আগে ভোট কেন্দ্র স্থাপনের কাজটি করতেন নির্বাচন কমিশনের জেলা উপজেলার কর্মকর্তারা। তবে বর্তমান কমিশন আবারও নীতিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে। পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে দুর্নীতি খুঁজে পেয়েছে দুদক। এ ঘটনায় 23 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই দিন সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে 288 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে 2টি মামলা করেছে সংস্থাটি। পতিত আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প ছিল পদ্মা সেতু। 32,000 কোটি টাকার প্রকল্পের একটি বড় অংশ ভূমি অধিগ্রহণ এবং পরামর্শক নিয়োগে ব্যয় করে। অভিযোগ রয়েছে জমি অধিগ্রহণের ক্ষেত্রে পদে পদে ঘটেছে অনিয়ম, দুর্নীতি। পট পরিবর্তনের পর অনুসন্ধানে নেমে দুদক খুঁজে পেয়েছে নানা অসঙ্গতি। সংস্থাটি জানিয়েছে ভুয়া রেকর্ড ও জালিয়াতির মাধ্যমে অর্থ লুটপাট করায় মাদারীপুরের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক সহ 23 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পেও সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে সরকারি খাস জমি, অর্পিত সম্পত্তি এবং অন্যের মালিকানাধীন সম্পত্তির ভুয়া রেকর্ড সৃজন করে জাল জালিয়াতি, প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় ক্ষমতার অপব্যবহারপূর্বক 23টি চেকের বিপরীতে সরকারের 9,57,00,000 টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে আরও একটি মামলা রুজু হয়েছে। এদিন আওয়ামী লীগ নেতা ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 33 কোটি টাকার অবৈধ সম্পদ ও 288 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। আয়ের উৎস আড়াল করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু অনুমোদন প্রদান করা হয়েছে। এদিকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের 23 কোটি টাকার একটি প্রকল্পের নথি গায়েব ও দুর্নীতির খোঁজে অভিযান চালিয়েছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষাক্ষেত্র গড়ে তোলার পাশাপাশি সমাজে মূল্যবোধ তৈরিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া নতুন উপদেষ্টা CR আবরার। বুধবার সকালে বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে উপদেষ্টা বলেন, সবার সহযোগিতায় শিক্ষা খাতের সমস্যা সমাধানের মাধ্যমে এক বৈষম্যমুক্ত সমাজ গঠনে কাজ করবেন তিনি। শপথ গ্রহণ করেই বঙ্গভবন থেকে সচিবালয়ে চলে যান CR আবরার। সেখানে উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সঙ্গে অংশ নেন সংবাদ সম্মেলনে। আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন তথা তার আত্ম উন্নয়নের উপযুক্ত পথ, যা হবে আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক উৎকর্ষে সহায়ক, এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায়। সমস্যা আছে, সমস্যা থাকবে, এবার আমি মনে করি আপনাদের সহযোগিতা নিয়ে আমরা অবশ্যই যে একটা গুরু দায়িত্ব, সেই গুরু দায়িত্ব আমরা পালন করব। রমজানের শুরু থেকেই তীব্র গ্যাস সংকটে রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের ভরসা ইলেকট্রিক সিলিন্ডার কিংবা মাটির চুলা। শুধু আবাসিকই নয়, ফিলিং স্টেশনগুলোতেও গ্যাসের চাপ কম। তিতাস বলছে, প্রয়োজনের চেয়ে প্রায় 400 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম থাকায় দেখা দিয়েছে সংকট। তাসনিয়া নিশাত মিমের প্রতিবেদন।
ইফতার বানানোর তোড়জোড় থাকলেও বাদ সেধেছে তীব্র গ্যাস সংকট। রাজধানীর কাঁঠাল বাগানের এই গৃহবধূ তাই রান্না করেন ঘরে তৈরি চুলার সাহায্যে। গ্যাস অনিশ্চয়তা, আসবে যে কোনো গ্যারান্টি নেই। রোজা রেখে মানুষ যদি এরকম রান্না বাড়ির জন্য এত অনিশ্চয়তায় ভুগে, তাহলে তো অনেক সমস্যা। শুধু এই গৃহিণী নন, তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন রাজধানীর কাঁঠাল বাগান, কলা বাগান, হাতিরপুল, সেন্ট্রাল রোড এলাকার বাসিন্দারা। বাধ্য হয়েই রান্না করতে হচ্ছে ইলেকট্রিক সিলিন্ডার কিংবা লাকড়ির চুলায়। মাস শেষে গ্যাসের লাইনের ভাড়াও দিতে হয়, তার মধ্যে 1500-1600 টাকা করে সিলিন্ডারও কিনতে হয়। রোজার আগে রাত 3টার সময় পাক করা লাগে। 8টা থেকে কোনো গ্যাস থাকে না, রাত 9টায় আছে, তাও নিবে আর জ্বলে। এদিকে রমজানের শুরুতেই রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দেখা দিয়েছে গ্যাস সংকট। গাড়িগুলোর এই সারি রাজধানীর মগবাজার পাম্প স্টেশনে। গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন যানবাহন চালক ও মালিকরা। ভোগান্তি তো আছে, প্রচুর সিরিয়াল হয়। প্রেশার খুব কম দেখে আমাদের এখন সিরিয়ালে অনেক থাকতে হয়। যদি প্রেশারটা ভালো পাওয়া যায় তাহলে অতক্ষণ টাইম লাগে না। তিতাস বলছে চাহিদার তুলনায় প্রায় 400 মিলিয়ন ঘনফুট গ্যাস কম থাকায় গ্যাসের এ সংকট। তবে অচিরেই সমস্যার সমাধান হবে বলে দাবি তাদের। পেট্রোনালাকে আসলে আমাদের জন্য প্রতিদিন 1960 মিলিয়ন গ্যাস আমরা চাচ্ছিলাম আমাদের কাছে, যে আমাদের মোটামুটি স্বাভাবিক রাখার জন্য। আমরা এখন আসলে পাচ্ছি অনেক কম। গতকাল আমরা পেয়েছি 1500-র কাছাকাছি। গত 3-4 দিনে যে সমস্যাটা ছিল, চাচ্ছে আরেকটু ভালো গ্যাস পাওয়া যাবে রমজান মাসে ভোগান্তি কমাতে বিশেষ ব্যবস্থায় গ্যাসের সরবরাহ বাড়ানোর দাবি রাজধানীবাসীর। গ্যাস নিয়ে এ মাসে ভোগান্তি যেন না পোহাতে হয়, এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার কার্যকর ও টেকসই পদক্ষেপ নেবে, এমনটি প্রত্যাশা নগরবাসীর। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। ঢাকার পানগাঁও কন্টেইনার টার্মিনাল কার্যকর করতে অবশেষে নির্ধারিত ভাড়া প্রথা তুলে দিয়েছে চট্টগ্রাম বন্দর। এখন থেকে মেইন লাইন অপারেটর এবং ভ্যাসেল মালিক নিজেরাই দর নির্ধারণ করে নৌপথে কন্টেইনার পরিবহন করতে পারবেন। এক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কাস্টমস হয়রানি বন্ধের দাবি ব্যবহারকারীদের। সাক্ষরচপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কন্টেনার পরিবহনের চাপ কমাতে 2013 সাল থেকে শুরু হয়েছিল চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও টার্মিনালে নৌপথে কন্টেনার পরিবহন। দীর্ঘ সময় পেরিয়ে গেল, নানা জটিলতায় সরকারের এই টার্মিনাল ব্যবসায়িকভাবে সফল হতে পারছিল না। 20 ফুট সাইজ কন্টেনারের ভাড়া $148 মার্কিন এবং 40 ফুট সাইজের জন্য $445 মার্কিন নির্ধারণ করে দিয়েছিল নৌ পরিবহন মন্ত্রণালয়। অতিরিক্ত ভাড়ার কারণে নৌপথে কন্টেনার পরিবহন কমছে বলে অভিযোগ আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পানগাঁওয়ের যে আগে একটা ফিক্সড ভাড়া ছিল, সেই ফিক্সড ভাড়াটা এখন উইথড্র করা হয়েছে। এখন এমএলও এবং যে পানগাঁওগামী যে শিপ ওনার, এদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে এবং সমঝোতার ভিত্তিতে এই ভাড়াটা নির্ধারণ হবে। তাহলে এই পানগাঁও রুটটা আগের তুলনায় অনেক বেশি ভাইব্রেন্ট হবে। পানগাঁও কন্টেনার টার্মিনালের ভাড়াপ্রথা পরিবর্তন করে জারি করা সার্কুলার ইতিমধ্যে বিদেশি মেইন লাইন অপারেটরদের জানিয়ে দেওয়া হয়েছে। বন্দরের নতুন সিদ্ধান্তে মেইন লাইন অপারেটর এবং ভেসাল ওনারদের মধ্যে প্রতিযোগিতা বাড়ল। গুরুত্বপূর্ণ এই নৌ রুটের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন ব্যবহারকারীরা। বিশেষ করে ইন্স্যুরেন্সের পাশাপাশি দুর্ঘটনা কবলিত জাহাজ দ্রুত উদ্ধারকারী জাহাজের ব্যবস্থা করা হলে এই রুটে আগ্রহ বাড়বে বলে মত তাদের। এই যে ওপেন করে দেওয়াটা, এটার দ্বারা কিন্তু একটা পজিটিভ যেটা আমি অলরেডি আমাদের সবার থেকে আমরা যে আশাটা পাচ্ছি, এবং আমরা এই মেসেজটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সব প্রিন্সিপালের কাছে আমরা পৌঁছে দিয়েছি। সো এটা একটা ভালো কিছু আমরা আশা করছি। ঢাকার কেরানীগঞ্জে 64 একর জায়গার উপর 154 কোটি টাকা খরচ করে 2013 সালে তৈরি করা হয়েছিল এই পানগাঁও কন্টেনার টার্মিনাল। বছরে অন্তত 2 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা রয়েছে এই টার্মিনালের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রমজানে ক্রেতাদের স্বস্তি দিতে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্য পণ্য বাজারজাতকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। সয়াবিন তেল, গুঁড়ো দুধ, চাল ও ডাল সহ 19 ধরনের পণ্য মূল্য ছাড়ে বিক্রি করা হচ্ছে। সেগুনবাগিচা, মতিঝিল, মালিবাগ, মিরপুর সহ রাজধানীর 15টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে করে এসব পণ্য বিক্রি হচ্ছে। বাজার মূল্য থেকে কম দামে পণ্য কেনার সুযোগ পেয়ে স্বস্তি প্রকাশ করছেন ভোক্তারা। 1 থেকে 4 লিটার পর্যন্ত সয়াবিন তেল, চিনি, মসুর ডাল সহ অন্যান্য পণ্য কিনতে পারছেন তারা। মসুর ডাল ও চিনি গুঁড়া চালে 7 টাকা, আধা লিটার পানিতে 10 টাকা সহ মোট 19টি পণ্যে ছাড় দেওয়া হচ্ছে। সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত ছাড় মিলছে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে এই পণ্য বিক্রি কার্যক্রম।
চলবে পুরো রমজান মাস জুড়ে। জমে ওঠার অপেক্ষায় রাজধানীর বিপণী বিতানগুলো। তবে শেষ মুহূর্তের ঝক্কি ঝামেলা এড়াতে কেউ কেউ এখনই সেরে নিচ্ছেন কেনাকাটা, আবার অনেকে ঘুরে ঘুরে করছেন বাজার যাচাই। তবে আশানুরূপ ভিড় না থাকলেও দোকানীদের আশা, ছুটির দিনে শপিং মলগুলোতে বাড়বে ক্রেতা সমাগম। ঈদের এখনো ঢের বাকি, তবু প্রিয়জনের জন্য কেনাকাটা সারতে আগে ভাগেই রাজধানীর শপিং মলগুলোতে ভিড় জমাচ্ছেন অনেকেই। কেউ কেউ এসেছেন একটু যাচাই বাছাই করতে, কেউ বা এসেছেন এবারের ঈদ কালেকশনের সমাহার দেখতে। চৈত্রের খরতাপে পড়বে এবারের ঈদ, তাই সুতি এবং হালকা রঙের কাপড়ের দিকে ঝুঁকছেন ক্রেতারা। বলছেন গরম যেন উৎসবের আনন্দকে ফিকে করতে না পারে, তাই বাড়তি নজর সাজ পোশাকে। সবসময় সুতি প্রেফার করি, তো দেশাল বা আড়ং থেকেই জামা যেটা কমফোর্টেবল সেটাই নিব। পাঞ্জাবি কিনেছি, শার্ট গেঞ্জি, প্যান্টটা বাকি আছে, আরও কিছু বাকি আছে, শার্ট, তারপর আরও জুতো কিনবো। যেহেতু সামনে সামার আসতেছে, তো তারা সামারের জন্য বেশিরভাগ কটনটাকে প্রেফার করতেছে, তো আমরাও সেই অনুযায়ী অনেক কটনের প্রোডাক্ট উঠাচ্ছি এবং তারা সেটাকেই চুজ করতেছে। এদিকে কর্মব্যস্ত দিনে ক্রেতার প্রতীক্ষায় থাকা বিক্রেতাদের প্রত্যাশা, ছুটির দিনে বাড়বে ক্রেতা সমাগম। আমি কিছু ইউনিক ডিজাইন করতে যাচ্ছি, যেটার মাধ্যমে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ ফিল করবে বেশি, আর মানুষ অ্যাট্রাকটিভ কিছু কালেকশনও পাবে আমার কাছ থেকে। মার্কেট জমে ওঠেনি, ইনশাল্লাহ আমরা আশা রাখছি যে শুক্রবার থেকে মার্কেটটা জমবে, তো এই আশায় আমরা সব ব্যবসায়ীরা বসে আছি। যত দিন ঘনিয়ে আসবে ততই নতুন নতুন ঈদ কালেকশন এবং ছাড়ের ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছেন বিক্রেতারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।